দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ, গুজব ঠেকাতে বিশেষ নির্দেশনা। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক কমালো সরকার, ৬৫ থেকে কমিয়ে করা হলো ২৫%, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হবে না কৃষক, দাবি কৃষিমন্ত্রীর। লুক্সেমবার্গে তৈরি পদ্মা সেতুর স্ল্যাব আসছে ফেব্রুয়ারিতে, পরবর্তী 2 মাসেই বসবে স্প্যানের ওপর। ইয়ার্ড রক্ষায় নদী শাসনের পরিধি বাড়ানোর পরিকল্পনা। এবার যে কেউ হতে পারবে কার্টুন চরিত্র মিনা, বাংলাদেশি তরুণরাই বানাচ্ছেন 3D গেম, দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে দেবে ইউনিসেফ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। করোনা ভ্যাকসিন দেশে আসার আগেই ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে 17 দফা কর্মপরিকল্পনাও তৈরি করা হয়েছে। টিকাকর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি সংরক্ষণাগার থেকে টিকা কেন্দ্র পর্যন্ত কোল্ড চেইন মেইনটেইনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে টিকা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত সভা থেকে 17 দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে টিকাদান কর্মসূচিকে নির্বিঘ্ন করতে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে 14 সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে। সে সাথে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ পরিকল্পনা, টিকা গ্রহীতার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে কার্ড প্রস্তুত রাখা হবে। এছাড়া করোনা ভ্যাকসিন বর্জ্য নিষ্কাশনের গাইডলাইন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। করোনা ভ্যাকসিন যখন আসবে, কারা পাবে কারা পাবে না এই বিষয়ে চট্টগ্রাম বিভাগ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং যেদিন আসবে সেদিন থেকে আমরা এটা যারা পাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। জানুয়ারির শেষ সপ্তাহে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে, সেভাবেই চলছে সরকারের কর্মপরিকল্পনা। তবে গবেষকরা মনে করছেন সঠিক তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আর তাই ভ্যাকসিনের গুণগত মান ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থাপনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অপচয় এড়াতে অ্যান্টিবডি পরীক্ষা করে ভ্যাকসিন প্রয়োগের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তারপরে সেখানে টেম্পারেচার মেনটেন করা হচ্ছে কিনা বা ঝাঁকানিটা কেমন হচ্ছে, সব কিছু মিলে এখানে আসলে একটা সংখ্যা থেকে যাবে। তবে আমার মনে হয় এগুলোকে ওভারকাম করার সুযোগ আছে প্রথম দিক থেকে যদি আমরা ইনিশিয়েটিভ নিই। অ্যান্টিবডি ছাড়া করোনা টেস্ট যদি দেওয়া হয় একটা সংকট তৈরি হতে পারে, এবং অ্যান্টিবডি টেস্ট করে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের পরিমাণও কম লাগবে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে গুজব সৃষ্টির সংখ্যা সরকারি সংস্থাগুলোর। আর তাই টিকা প্রদান সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব প্রতিরোধে নিয়মিত ব্রিফিং আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সে ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। করোনা ভ্যাকসিন সংক্রান্তে কোনো গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে টিকা আনা হচ্ছে তা -2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আর পর্যায়ক্রমে 5.5 কোটি ডোজ টিকা বাংলাদেশে আনা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই যাব ইকরামুল কবিরের কাছে। ইকরাম। ধন্যবাদ জুবায়ের। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে আবারও 3 দিন পর লন্ডন থেকে সরাসরি ফ্লাইট এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। 12টা থেকে 12:30টার মধ্যে আসার শিডিউল রয়েছে। তারপরেও গতদিন আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার যে ফ্লাইট 165 জন যাত্রী নিয়েছিল নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে এসে পৌঁছে গেছে। আজকেও আমরা সেই হিসাবে যদিও যে অফিসিয়াল সময় রয়েছে 12:30 তার আগে এসে পৌঁছার কথা। আজকে যে ফ্লাইটটি এসছে লন্ডন থেকে সিলেট পর্যন্ত
অনুষ্ঠিত এবং সিলেট থেকে ঢাকা যাবে। সর্বমোট 158 জন যাত্রী আসবে লন্ডন থেকে এবং যাত্রী তালিকায় এমনটি রয়েছে বিমান আসার পরে জানা যাবে যাত্রীর কম বেশি হয় কিনা। এবং এই 158 জন যাত্রীর মধ্যে 136 জন যাত্রী সিলেটের এবং 22 জন যাত্রী যাবে ঢাকায়। এই 22 জন যাত্রী ঢাকায় নিয়ে যাবে সেই ফ্লাইটে। সব কিছু মিলে আমরা গতদিন দেখেছি যে সিলেট এবং ঢাকা যে যাত্রী ছিল সব যাত্রী 202 জন যাত্রী সবার নেগেটিভ যে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তারা এসেছিলেন। এই নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউকে হিথ্রো থেকেই বিমানে উঠতে দেওয়া হচ্ছে না এবং যে কারণে এখানে তারা যেই সনদটি প্রদর্শন করে নেগেটিভ সনদটি প্রদর্শন করে সেই প্রত্যেকটি সনদ তাদের প্রদর্শন করতে হবে এবং তাদেরকে তারা যেটা বলেছেন সেখানকার যারা পরীক্ষা করেন তাদেরকে দুটি সার্টিফিকেট দেওয়া হয়। দুটি সনদের মধ্যে একটি দেওয়া হয় হিথ্রোতে নেগেটিভ সনদ এবং আরেকটি দেওয়া হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং যারা ঢাকায় যাবেন তাদেরকে ঢাকায় সেটা প্রদর্শন করতে হবে এবং ঢাকায় রেখে দেবে। এছাড়া কোনো যাত্রীকে এই বের করে দেওয়া হয় না এবং সেখানে সেনাবাহিনী রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা যারা নেগেটিভ সনদ নিয়ে না আসবে তাদেরকে সেনাবাহিনী কোয়ারেন্টিনে নিয়ে যাবেন এমনটি সেই ব্যবস্থা রয়েছে। মোটামুটি এখন পর্যন্ত বিমান এখানে যারা আছেন স্বাস্থ্য কর্মীরা যারা আছেন স্বাস্থ্য ডেস্ক যেখানে আছেন সবাই প্রস্তুত রয়েছেন। বিমান আসার পরপরই সেগুলো তাদের পরীক্ষা করা হবে। মোটামুটি এই ছিল মানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন থেকে সিলেটে আসার যে ফ্লাইটের অপেক্ষা সেই তার সর্বশেষ খবর। এরপরে আমি যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকার সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ। ধন্যবাদ ইকরাম। আমি রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে ব্রিটেনে করোনার নতুন ধরনের সংক্রমণ বা শনাক্ত হওয়ার পর থেকে দ্বিতীয় ফ্লাইট আর কি দেশে আসবে। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2:10 ফ্লাইটে অবতরণ করার কথা রয়েছে। তো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বলা হয়েছে যে যারা ব্রিটেন থেকে আসবেন তাদেরকে নতুন আলাদাভাবে তাদেরকে রাখা হবে এবং আলাদা লাইনে দাঁড় করিয়ে তাদের বডি স্ক্রিনিং করা হবে। এছাড়া যাদের করোনা নেগেটিভ সনদ থাকবে না তাদের প্রয়োজনে PCR টেস্টও করা হবে বিমানবন্দরে। আর যারা করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে এমনটাই আমরা জানতে পেরেছি। কিন্তু যাদের কাছে আসলে করোনা নেগেটিভ সনদ থাকবে না তাদেরকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে তাদেরকে 7 দিনের বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই নির্দেশনাগুলো দেশের যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সিলেট, চট্টগ্রাম এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই নির্দেশনাগুলো 3টি বিমানবন্দরেই কিন্তু আসলে কঠোরভাবে এই নির্দেশনা পালন করা হবে এমনটাই কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে। যেহেতু লন্ডনে এই নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর থেকে কিন্তু এ পর্যন্ত প্রায় ভারত সহ বিশ্বের প্রায় 40টি দেশ কিন্তু এই যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রেখেছে বা সাময়িক স্থগিত করেছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ আসলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এরপরেই কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ফ্লাইট চলবে এবং ব্রিটেন থেকে আসা যাত্রীরা ব্রিটেন থেকে বাংলাদেশের যাত্রী পরিবহন অব্যাহত থাকবে। তো আমরা অপেক্ষা করছি যারা আসবেন তাদেরকে আসলে কিভাবে পরীক্ষা করা হবে সেটি আসার পরে আসলে আমরা বিস্তারিত বলতে পারবো। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। জুবায়ের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভ খান এবং সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী ইকরামুল কবির জানাচ্ছিলেন লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার পথে যে ফ্লাইটটির অবতরণ করবে তার সবশেষ খবর। সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশে ফেরার সুযোগ করে দিতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সিভিল এভিয়েশন। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তবে যেসব দেশে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়েছে সেসব দেশের এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে জানানো হয়েছে। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। মহামারী করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়ার জন্য পূর্ব কোনো ঘোষণা ছাড়াই 21শে ডিসেম্বর সৌদি সরকার আন্তর্জাতিক সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে করে বিপাকে পড়েন কয়েক হাজার বাংলাদেশি যারা ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছিলেন দেশে ফেরার জন্য। রোববার সৌদি সিভিল এভিয়েশনে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দেশে থাকা বিদেশি নাগরিকদের জন্য আবারও বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে এই বিমান চলাচল শুরু করবে সে ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি এই বিজ্ঞপ্তিতে। এর বাইরে দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কবে থেকে ফিরতে পারবেন এমনটিও জানানো হয়নি এই বিজ্ঞপ্তিতে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ওমান নিষেধাজ্ঞা দেওয়ার 5 দিনের মাথায় আবারও সেই দেশটিতে আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত
নিয়েছে। ওমানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আগামী 29শে ডিসেম্বর থেকে তাদের যে ফ্লাইট মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সেক্ষেত্রে যাদের পূর্ব থেকে টিকিট কাটা ছিল, অর্থাৎ 29শে ডিসেম্বর আগে যারা টিকিট সংগ্রহ করেছিলেন মাস্কাট যাওয়ার জন্য, তাদেরকে পরবর্তী ফ্লাইটগুলোতে আসন থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে স্থানীয় যে বিমান অফিস সেখানে যোগাযোগের কথা বলা হয়েছে। কোভিডের যে সংক্রমণ সেটি সামাল দিতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেওয়া এই সিদ্ধান্তে অনেক বিপাকে পড়েছেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। পদ্মা সেতুর কাজে লুক্সেমবার্গ থেকে বানিয়ে আনা স্ল্যাবগুলো দেশে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ফেব্রিকেশন, রং করা সহ সব কাজ শেষ করে পরবর্তী 2 মাসের মধ্যে সেগুলো স্প্যানের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া স্ল্যাবগুলো বালির নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছে সেতু মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দেখে মনে হতে পারে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে এখানে। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ ইয়ার্ডের নদীর পাড়ের চিত্র এটি। চলতি বছরের জুলাই মাসে হঠাৎ করে নদী ভাঙনের কবলে পড়ে তলিয়ে যায় এখানে রাখা 126টি রোড স্ল্যাব ও 192টি রেলওয়ে স্ট্রিঞ্জার। এরপর কয়েক দফা নদী থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। সেতু কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য বলছে বর্তমানে নদীর তলদেশে 20 থেকে 30 ফুট বালির নিচে চাপা পড়ে গেছে স্ল্যাবগুলো। একই সময়ে পরামর্শক প্রতিষ্ঠান তাদের জানিয়েছে যেখানে গত 7 বছরে পদ্মা নদী থেকে বালি অপসারণ হয়েছে 90 মিলিয়ন স্কয়ার ঘনফুট, সেখানে গত আগস্ট সেপ্টেম্বর মাসেই শুধু পদ্মায় পলি জমেছে রেকর্ড 50 মিলিয়ন ঘনফুট। এই অবস্থায় সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্ল্যাবগুলোর উদ্ধার কাজ। তারা হাইড্রোলজি স্টাডি করে দেখেছে ইতিমধ্যে যে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো এগুলো কিন্তু মাটির প্রায় 20 থেকে 30 ফিট নিচে এটা চলে গেছে। অর্থাৎ এটা এখন উদ্ধার করে ব্রিজে ব্যবহার করা কস্ট ইফেক্টিভ হবে না, সেই কারণে তারা এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা নতুন স্ট্রিঞ্জার অর্ডারও দিয়েছে। তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব আবার নতুন করে বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডেই। তবে রেলওয়ে স্ট্রিঞ্জার দেশে বানানো সম্ভব নয় বলে লুক্সেমবার্গ থেকে আনা হচ্ছে তা। এদিকে দীর্ঘমেয়াদে পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষায় এই এলাকায় নদী শাসনের কাজের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। রহস্যময় পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, তবে ভাঙা ঘর আর এই খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে মূল সেতুর অবকাঠামোর জন্য। তাই নদী শাসনের এলাকা বাড়িয়েও চেষ্টা করা হচ্ছে আগামী বর্ষার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে শেষমেশ চালের আমদানি শুল্ক অর্ধেকেরও নিচে নামালো সরকার। অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করা হয়েছে। চলতি বছর বোরো মৌসুমে স্মরণকালের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। তবে আমন মৌসুমে বন্যা আর বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয় ধানের আবাদে। কিন্তু ধারাবাহিকভাবে গত 2 মাস ধরেই চালের বাজারে দেখা যায় অস্থিরতা। দাম বাড়ে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত। বাজারে মিলারদের চাল সরবরাহে গড়িমসির তথ্য পাওয়া গেছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণের শুল্ক কমিয়ে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির সুযোগ দিচ্ছে সরকার। 62% আমদানি বিদেশ থেকে আমদানি করলে আমদানি দিতে হতো যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন 25% ট্যাক্স বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য। অতটা ঘাটতি আমাদের চালের নাই, কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। যখনই 6 লাখ টনের এলসি হয়ে যাবে তারপরে আর কাউকে এলসি করার সুযোগ দেওয়া হবে না। আর কৃষক ও মিলাররা জোর দিচ্ছেন সব পক্ষের স্বার্থ রক্ষার উপরে। এবার তো 1100 টাকা বেচতেছি, ভালো ফলন পাচ্ছি। আমদানি করলে আমাদের লস হবে। অবশ্যই সীমিত আকারে আমদানি হওয়া প্রয়োজন, যাতে করে কৃষক, ভোক্তা, ব্যবসায়ী সকলের স্বার্থ সংরক্ষণ করা হয়। 2017 সালে বন্যায় ধানের উৎপাদন ব্যাপক ক্ষতি হওয়ায় আমদানি শুল্ক একরকম তুলেই নেওয়া হয়। তখন 8 থেকে 10 লাখ মেট্রিক টন চালের ঘাটতি থাকলেও বেসরকারিভাবেই আমদানি হয় 40 লাখ টন। পরবর্তীতে তার খেসারত দিতে হয় কৃষকদের। ধানের দাম নেমে আসে 600 টাকারও নিচে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এবার সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে মোবাইল গেম। আর দক্ষিণ এশিয়ার বাকি 6টি দেশেও এ কাজ করবে বাংলাদেশি তরুণরা। 90-এর দশকের জনপ্রিয় কার্টুন সিরিজ মিনাকে 3D গেমে রূপান্তরের মাধ্যমে
এমনভাবে সাজানো হয়েছে যেখানে চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে পারবেন গেমাররা। ফলে নিজেকে মিনার মতো সক্রিয় সমাজকর্মীর ভূমিকায় দেখবেন গেমার। শুধু তাই নয়, এই গেমটির মাধ্যমে নারী শিক্ষা, নারী অধিকার এবং নাগরিক সেবা নিশ্চিতে বাংলাদেশের নেওয়া উদ্যোগ ইউনিসেফের মাধ্যমে পৌঁছে যাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে। পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা, দুষ্ট দীপুকে শায়েস্তা করা কিংবা মিঠুর সঙ্গে খেলা করা, রাজুর পরিবর্তে সবই করছে আপনার ছোট্ট সোনামণি। একবার ভাবুন তো কেমন হবে বিষয়টি। ইউনিসেফের অর্থায়নে নির্মিত মিনা গেম 2 3Dতে এই সুযোগ পাবে গেমাররা। গর্ভকালীন মায়ের সেবা কিংবা স্বাস্থ্য আপাকে আনতে মিনার ভূমিকায় আবিষ্কার করতে পারবে নিজেকে। উদ্যোক্তারা বলছেন ইউনিসেফ সঙ্গে থাকায় সার্কভুক্ত সবগুলো দেশের কথা মাথায় রেখেই গেমটি তৈরি করা হয়েছে। ভিন্ন ভাষার সমস্যা সমাধানে কথোপকথনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে প্রতীকী ভাষা। ডাক্তার আপাকে নিয়ে আসো, ডাক্তার আপার ছবিটা দেখানো হয়েছে, সো তখন ইউজার বুঝতে পারে যে ডাক্তার আপার কাছে যেতে হবে, ডাক্তার আপাকে আনতে হবে। মিনা একটা সোশ্যাল ওয়ার্কার এবং এখানে কোনো রকম কোনো ভায়োলেন্স দেখানো নেই। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় 20টি গেম রয়েছে। এর মধ্যে ট্যাপ ট্যাপ অ্যান্ডস সারা বিশ্বে প্লে স্টোর থেকে 1.5 কোটি বার ডাউনলোড করা হয়েছে। কিভাবে আমি স্টোর পেজটা সাজাইলে কোন কালারে, কোন জায়গায়, কোনটা কোন অর্ডারে দিলে ইউজার বেশি পারচেস করবে, এগুলোর একটা সাইকোলজি আছে। আবার এগুলো নিয়ে পড়াশোনা করতেছে তারা, গেম যখন বানাচ্ছে ওটার সাথে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স। আর এদের দক্ষতা উন্নয়নে বড় পরিসরে উদ্যোগ নেওয়ার কথা বলছে সরকার। আমরা একটা মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, যেখান থেকে আমরা সারা দেশের 40টা বিশ্ববিদ্যালয়ে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড গেমিং ল্যাব সেট আপ করেছি। জনপ্রিয় ওয়েবসাইট গেমিং স্ক্যান এর তথ্য মতে বর্তমান বিশ্বে গেমিংয়ের বাজার $150 বিলিয়ন বেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোর হতে না হতেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আনেন কৃষকরা। ভোররাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসেন কৃষক। সকালেই হাক ডাকে জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। ফুলকপি, পাতাকপি, মূলা, সিম, বেগুন, গাজর, শসা সহ বিভিন্ন ধরনের সবজিতে পরিপূর্ণ হয়ে ওঠে এই সবজির বাজার। ফুলকপি 20 টাকা কেজি, পাতা 20 টাকা পিস, আলু 44 টাকা কেজি, পেঁয়াজ 36 টাকা 40 টাকা কেজি, পাতাকপি আপনার 15 টাকা 20 টাকা পিস, মিষ্টি লাউ 25 টাকা 30 টাকা পিস, মূলা 7 টাকা 5 টাকা। চর অঞ্চল থেকে আসতেছে এগুলো সব টাটকা, ভেজাল মুক্ত এবং ভালো। প্রতিদিন এই আড়ত থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে শীতের কারণে কিছু কিছু সবজির সরবরাহ কমায় গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানায় ব্যবসায়ীরা। শীত বেশি তো এই জন্য গাছ মরে যেতেছে, এই জন্য আমদানি কম, এই জন্য টমেটোর দাম একটু বাজার বেশি। আজকের বাজারটা একটু ওই অন্য দিনের চেয়ে একটু বেশি। অন্য বিভিন্ন সবজি যেমন ফুলকপির দামটা একটু বাড়ছে, সিমের দামটা একটু বাড়ছে, আলুর দামটা একটু বাড়ছে। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বেচাকেনা চলে এই আড়তে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। শীতের তীব্রতার মধ্যেও মাছের সরবরাহ কমেনি মানিকগঞ্জের তরা ঘাটের আড়তে। প্রতিদিনই ভোর থেকে চলে বেচাকেনা। মানিকগঞ্জের তরাঘাটের মাছের আড়ত 200 বছরের ঐতিহ্য বহন করে চলছে নানা প্রজাতির মাছ কেনা বেচা। গত কয়েকদিনের কনকনে শীতকে উপেক্ষা করে জেলেরা মাছ ধরছেন আশপাশের জলাশয়গুলোতে, ফলে বাজারে ভরপুর সরবরাহ। দাম কিছুটা কম হলেও বেশি পরিমাণ মাছ ধরা পড়ায় সন্তুষ্ট জেলেরা। শৈল, বোয়াল এবং রুই মাছ পাওয়া যাচ্ছে। মাছ আছে প্রচুর, কিন্তু শীতের কারণে আমাদের মাছ ধরা অনেক কষ্ট হচ্ছে। বাজারও খুব ভালো পাইতেছি, এইটি আমরা খুশি খুব। ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী, পদ্মা, যমুনা সহ মুক্ত জলাশয়ের মাছের বিপুল চাহিদা ও কদর রয়েছে ক্রেতাদের কাছে। তাই শুধু স্থানীয়রাই নন, রাজধানী ও আশপাশের অনেক জায়গা থেকেই এখানে অনেকে আসেন মাছ কিনতে। এখানে টাটকা মাছ পাওয়া যায়, দামও কম পাওয়া যায়। মাছ যায় একবার খায়, দ্বিতীয়বার পরে আবার অনেক চা যে মাছ আমরা রান্না দেন। এই জায়গা মাছটা ভালো, ওই জন্য মহত্তর নিয়ে বেচাকেনি করি আমরা। একদিকে ঢাকা আরিচা মহাসড়ক, অন্যদিকে কালীগঙ্গার তীরবর্তী জায়গা হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভালো। তবে বর্ষাকালে নদী ভাঙনে জায়গাটি সংকীর্ণ হয়ে যাচ্ছে। টিকে আছে কেবল 50টি আড়ত। নদী ভাঙনের কারণে আমার বিলীন হয়ে গেছে। সরকার যদি আমাদের আড়তের উপরে কোনো সাইনি নাই, সাইনি করে তো আমাদের সুবিধা হইতো। আমরা পানি ফেলতে পারি না, পানি যদি ড্রেন করতে আরো সুবিধা হইতো। জেলে ও ব্যবসায়ীরা জানান 500রও বেশি পাইকার রয়েছেন এখানে। প্রতিদিন ভোর থেকে মাত্র কয়েক ঘন্টায় কোটি টাকার দেশীয় মাছ বিক্রি হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। নানা সমস্যার মুখোমুখি ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া কারি শিল্প।
কয়েক বছর ধরে চলমান নাজুক অবস্থা কাটিয়ে ওঠার আগেই করোনার ভয়াল থাবায় বন্ধ সব রেস্টুরেন্ট। লকডাউনে ধ্বংসের মুখে থাকা এই শিল্প নিয়ে লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ ব্রিটেনে করোনার তাণ্ডবে বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউনের শুরু থেকে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে রেস্টুরেন্টগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। সরকারি সুযোগ সুবিধাও একেবারে সীমিত। কিছু রেস্টুরেন্ট নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা অফার দিয়ে টেকঅ্যাওয়ে সুবিধা চালু রাখলেও বিক্রি প্রত্যাশার অনুপাতে একেবারে অল্প। করোনা ভাইরাসের জন্য আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ এবং আমরা লকডাউনের জন্য 20% ডিসকাউন্ট দিয়েছি, তারপরে কিছু আসতেছে বাট লাইক প্রপার ওয়েতে মানুষ আসতেছে না। কয়েক প্রজন্ম ধরে ব্রিটেনের বাংলাদেশিদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করছে এই কারিশিল্পের উপর। বিখ্যাত ব্রিক লেনে সবসময় ভোজন বিলাসীদের উপচে পড়া ভিড় লেগেই থাকতো। রেস্টুরেন্টগুলোর এই অবস্থা দেখে সহজে বোঝা যাচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন এসব রেস্টুরেন্টগুলো, যাদের অবস্থা এখন অনেকটাই মুখ থুবড়ে পড়ার মতোই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ, গুজব ঠেকাতে বিশেষ নির্দেশনা। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক কমালো সরকার, 65.5 থেকে কমিয়ে করা হলো 25%, জানালেন খাদ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হবে না কৃষক, দাবি কৃষিমন্ত্রীর। এবং এবার যে কেউ হতে পারবে কার্টুন চরিত্র মিনা, বাংলাদেশি তরুণরাই বানাচ্ছেন 3D গেম, দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে দেবে ইউনিসেফ। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।